বাংলাদেশের একটি প্রবণতা হলো যে ক্ষমতার চেয়ার আসলে কেউ ছাড়তে চায় না। আমরা হাসিনাকে দেখেছি, আপনি একটা ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে লাগবে 10 বছর, 10টা হলে কয় বছর লাগবে? 1 বছর লাগবে। স্পিড মানে তো ভাঙার পরে গড়া। 24-এর স্পিড আপনি ভাঙার পরে না গড়তে পারলে তো ওই ভাঙাটা ব্যর্থ। রাজনৈতিক দলগুলো কি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন করেছে, যমুনা ঘেরাও করেছে, পতন দাবি করেছে। সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য। যে রাষ্ট্রে, যে দেশে, যে সমাজে, যে প্রতিষ্ঠানে সমালোচনা নাই। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সাথে আছি আমি মেজবা শিমুল। আমাদের সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। রাশেদ খান, আপনাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সংবাদের বিশ্লেষণ করে থাকি, সংবাদের নানামুখী আলোচনা হয়ে থাকে অতিথির সাথে। আজকে আমাদের কয়েকটি সংবাদ আমরা আলোচনা করতে চাই। তো রাশেদ ভাই, আমরা আসতে চাই সেই আলোচনা যে আপনি একজন রাজনৈতিক নেতা বা কর্মী, যাই বলি না কেন, আপনি একটা দলের শীর্ষ পদে রয়েছেন। নিশ্চয়ই গণতান্ত্রিক দল হিসেবে আপনার দলও নির্বাচনের প্রস্তুতি রয়েছে এবং সেখানে গণমাধ্যমের আজকের যে খবর, অধিকাংশ খবরের প্রধান শিরোনাম বা প্রধান খবরের জায়গা কিন্তু আসলে নির্বাচন। আমরা যদি একটু দৈনিক একটা প্রথম আলোর একটা সংবাদ দেখে আসি, সেটা হচ্ছে যে সেখানে নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন ছিল, সেই সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তাদের যে প্রস্তাবনা পেশ করেছে, সেখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ কি হবে সেটা নিয়ে। সেখানে বিএনপি তারা তাদের এই মানে আমি যদি বলি যে সংস্কার কমিশনের ছিল যে 2 টার্ম, একাধারে 2 টার্ম বা সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না। কিন্তু এই জায়গাটাতে আসলে বিএনপির দ্বিমত রয়েছে। তারা বলেছেন যে না, 3 বার, অর্থাৎ একবার গ্যাপ দিয়ে 3 বার হতে পারবে। এই জায়গাটাতে আসলে কি কারণে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংস্কারের এই জায়গাটিতে আসলে তারা দ্বিমত পোষণ করলেন বলে মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, প্রত্যেকটা দলেরই ভিন্ন মত আছে। এখন আমার যেটি কথা সেটি হলো যে যেখানে আসলে আমাদের ঐক্যমত আছে সেই জায়গাগুলোতে আমি মনে করি যে একটি জাতীয় সনদ তৈরি করা, যে জায়গাগুলোতে প্রত্যেকটা দলের ঐক্যমত আছে। বিএনপির যে প্রস্তাবনা সেটির সাথে গণ অধিকার পরিষদের সবকিছু মেলে না, আবার এনসিপির যে প্রস্তাবনা সেটির সাথে জামাতের সবকিছু মেলে না। প্রত্যেকটা জায়গায় ভিন্নতা রয়েছে। সুতরাং এই ভিন্নতাকে দূরে রেখে প্রত্যেকের মধ্যে যে আপনার মিল রয়েছে, সিমিলারিটি রয়েছে, সেইগুলো দিয়ে আসলে একটি প্রস্তাবনা বা একটি জাতীয় সনদ তৈরি করা। এক্ষেত্রে আপনার নির্বাচনের ব্যাপারে বলেন, প্রধানমন্ত্রী কয়বার হবে বা না হবে, বা আপনার মানে অন্যান্য বিষয়গুলো কি হবে, 300 আসন নাকি 400 আসন, এই বিষয়গুলোতে আমার মনে হয় সরকারকেও কিছু সিদ্ধান্ত নিজ থেকে নিতে হবে। কারণ যেখানে ভিন্ন মত, সবকিছু তো আসলে একমত হবে না। সরকার আসলে জনগুরুত্ব বিবেচনায় কিছু সিদ্ধান্ত নিতে হবে। আর প্রত্যেকটা দলের যে এজেন্ডা, যদি তার সবকিছু এখন আসলে বাস্তবায়িত না হয়, তো সেক্ষেত্রে সে জনগণের কাছে যাবে, জনগণকে বলবে যে আমি যদি ক্ষমতায় যাই আমি এটি বাস্তবায়ন করব। জনগণের ম্যান্ডেট না নিয়ে তো আসলে সবকিছু করা সম্ভবপর নয়। আমরা দেখলাম যে টানা 3 মেয়াদের ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী, সাবেক যে প্রধানমন্ত্রী, পতিত প্রধানমন্ত্রী, তিনি আসলে স্বৈরাচারী মনোভাবে বা স্বৈরাচারের তার যে বৈশিষ্ট্য সেটিকে পুরোপুরি রপ্ত করে ফেলেছিলেন এবং বাংলাদেশে তারই এই স্বৈরাচারের মনোভাবের কারণে একটি বিশাল জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারই প্রেক্ষিতে দেখলাম 24-এর সেই গণঅভ্যুত্থান। আমরা কি ধরে নিব যে যদি 2 টার্মের কোনো বেশি একজন লোক পাওয়ার মধ্যে থাকে, ক্ষমতা থাকে, তাহলে তার মধ্যে এই বৈশিষ্ট্য চলে আসতে পারে? এটা কি আপনার কাছে আসলে এই বিষয়টি ব্যাখ্যা কি? দেখেন, পৃথিবীর অনেক দেশে গণতন্ত্র আছে, অনেক দেশে নাই, সমাজতন্ত্র রয়েছে। এখন এটি আসলে মানুষের যে মনস্তত্ত্ব সেটির উপরে আসলে ডিপেন্ড করে যে মানুষ আসলে নির্বাচিত সরকার চায় নাকি আলোচনার মাধ্যমে সমাজতন্ত্রের যে সরকার সেটি চাই। চীনে যেমন সেখানে কমিউনিস্ট পার্টি, সমাজতন্ত্র, তো সেখানে গণতন্ত্র নাই, কিন্তু মানুষের মধ্যে আবার সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা নাই। তাদের যিনি সরকার রয়েছেন তিনি ওই দেশের মানুষের কল্যাণে কাজ করছেন, ব্যাপক ডেভেলপমেন্ট করেছে। আমি নিজেও চীনে ঘুরে এসেছি। তো সেই জায়গা থেকে ওই যে যেটি বলবো এটি আসলে মনস্তত্ত্বের উপর ডিপেন্ড করে। বাংলাদেশের মানুষ তো আসলে সমাজতন্ত্র কখনো পায়নি, বাংলাদেশের মানুষ পেয়েছে গণতন্ত্র। এখন এই জায়গায় যেটি আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা একটি নির্বাচিত সরকার বা গণতন্ত্র। তো আমার মনে হয় যে এখানে আসলে কিছু বিষয়ে বিতর্ক আছে। বিএনপি বড় একটি দল, তাদের
চপ আকাঙ্ক্ষা বা আমরা আসলে মাঝারি দল বা জামাত ইসলাম সেটিও আসলে আরেকটি বড় দল, তো ভিন্নতা আছে। তো আমি আসলে সব বিষয়ে এই মুহূর্তে আসলে বিতর্ক সৃষ্টি করতে চাই না। আমার মনে হয় যে এটি আলোচনার মাধ্যমেই হওয়া দরকার। যেমন আমাদের দলের যে ঘোষণা পত্র রয়েছে, আমরা 21 সালে দল গঠন করি, তখন তো আমরা স্বতন্ত্রভাবে কাজ করেছি, আমরা আমাদের মতো করে সংগ্রাম করেছি। সেখানে কিন্তু আমরা বলেছি যে দলীয় প্রধান আপনার রাষ্ট্রপ্রধান হতে পারবে না, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটি আমাদের দলের কথা, আমাদের দলের প্রস্তাবনা। এই প্রস্তাবনার উপরে ভিত্তি করে যে আমি মানে ওইখানেই আমি থাকবো সেটি না। আমাকে রাজনীতি করতে গেলে অনেক কিছু আসলে ছাড় দিতে হয়, ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হয়। যেমন বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি, আমরা 31 দফা তৈরি করেছি এবং সেই দফার অনেক কিছু আসলে ছাড় দিতে হয়েছে। ছাড় দেওয়ার মাধ্যমে 31 দফা, ঠিক একইভাবে আমি সরকারকে বলবো ছাড় দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করেন। জি, আপনি যেটা বলছেন যে ছাড় দেওয়ার যে মানসিকতা, সেটি আসলে বড় দল বা ছোট দল সব মানে সমস্ত প্ল্যাটফর্মকেই আসলে কিছু কিছু ছাড় দিতে হয়, স্বার্থের জায়গা থেকে বলেন, জাতীয় স্বার্থ বিবেচনায় বলেন। তো আপনারা কি মনে করছেন এই মুহূর্তে যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি ছিল, শক্তিগুলোর মধ্যে ছাড় দিয়ে হলেও এখন যে আমরা দেখছি বিভিন্নভাবে বিতর্ক বা নানা ইস্যুতে আসলে দূরত্ব, এই দূরত্ব ঘোষানোর জন্য আসলে ছাড় দেওয়ার জায়গাটা কোথায়? ছাড় দেওয়ার অনেক জায়গা আছে। আপনি যদি মনে করেন যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের ভিতরে একতা দরকার, তাহলে আপনি ছাড় দিবেন। আর যদি মনে করেন না আমরা কামড়াকামড়ি করব, মারামারি করব, আমরা ছাড় দিব না, আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো, তাহলে তো আসলে ভিন্ন কথা। অনেকে আপনি মানে আপনার একটা স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস, ইতিমধ্যে আমরা দেখলাম আপনার স্ট্যাটাস ধরে নিউজও হয়েছে, আপনি সেখানে বলেছেন যে আওয়ামী লীগের ফিরে আসার বিষয়টি নিয়ে আশঙ্কা বা যাই বলেন আপনি প্রকাশ করেছেন। এটা কেন, আপনি এই মুহূর্তে কেন এই কথা বললেন? আমি এই মুহূর্তে এই কথা বললাম এই কারণে যে আমাদের ভিতরে আসলে একতা নষ্ট হয়েছে, বিভাজন। আমরা এখন কেউ কাউকে সহ্য করতে আসলে পারছি না। আমরা মানে আওয়ামী লীগের সাথে আমাদের যে ধরনের দূরত্ব ছিল, এখন আসলে নিজেদের ভিতরে এই দূরত্ব সৃষ্টি হয়েছে। যারা একসাথে অভ্যুত্থান করলাম, একসাথে আন্দোলন করলাম, আওয়ামী লীগের পতন ঘটালাম, এখন রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক দ্বন্দ্বে আমরা আসলে লিপ্ত হয়েছি। এই কারণেই বলছি যে নিজেদের ভিতরে যদি এই ধরনের বিভাজনটা থাকে, আওয়ামী লীগ ব্যাক করবে। আমি এই কারণেই আসলে একতা সৃষ্টি করা, মানুষের ভিতরে সংহতি, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতরে আপনার সমঝোতা, এই কারণে এই লেখাটি আমি প্রকাশ করেছি, যাতে করে অন্তত অনেকের মধ্যে বোধোদয় হয় যে আমাদের একতা দরকার। জি, আমরা একটা দেখলাম যে যুগান্তরে, দৈনিক যুগান্তরে, আজকে দৈনিক যুগান্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা সাক্ষাৎকার আজকে প্রকাশিত হয়েছে এবং তিনি সেখানে বলেছেন যে স্থিতিশীলতা ও সুশাসনের জন্য নির্বাচন জরুরি। আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে প্রথমেই আসলে নির্বাচনের দাবিটি উত্থাপন করা হয়েছিল এবং সেই দাবিতে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন, একটা রোডম্যাপ তারা কিন্তু চেয়েছিলেন এবং সেখানে তিনি কয়েকটা পয়েন্টে বলেছেন যে সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা অযৌক্তিক, যেটা উনি হয়তো মিন করেছেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বা ওই জায়গা থেকে নির্বাচনের কোনো রোডম্যাপ এখনো দেওয়া হয়নি। আপনারা কি চাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন? দেখেন, প্রধান উপদেষ্টা তিনি 2টা তারিখ দিয়েছেন, ডিসেম্বর এবং আপনার জুন পরের বছরের। এখন আমরা একটা তারিখ বেছে নিয়েছি, এটা আমাদের একটা চয়েস বলতে পারেন, এবং প্রধান উপদেষ্টার যে কথা সেই 2টার মধ্যে একটা অপশন। এখানে আমি কোনো অন্যায় দেখি না যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন, সেটি করা যেতে পারে। এবং এর আগে যেটি করতে হবে সেটি হলো যে একটি সংস্কারের জাতীয় সনদ এবং গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এর আগে এই কাজটা শেষ করতে হবে এবং সেটি আগামী 3 মাসের মধ্যে সম্ভব। গণহত্যার বিচার আগামী 3 মাসের মধ্যে সম্ভব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা 1 সপ্তাহের মধ্যে সম্ভব, এবং আপনার রাষ্ট্র সংস্কার, যেহেতু সব দল প্রস্তাবনা দিয়েছে, সুতরাং ওই প্রস্তাবনার আলোকে যতটুকু আমাদের মিল আছে সেটার ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা, ওইটা হবে জাতীয় ঐক্যমতের দলিল। আর যতটুকু মিল নাই, প্রত্যেকটা দল জনগণের কাছে যাবে, তার ম্যান্ডেট তুলে ধরবে যে আমি আগামীতে ক্ষমতায় গেলে আমি এগুলো বাস্তবায়ন করব। তো ক্ষমতায় তো যেতে হবে, তাই না? জনগণ যদি এটা গ্রহণ করে ভালো কথা, জনগণ আপনার এটা আগামীতে আপনাকে ক্ষমতায় বসিয়ে বাস্তবায়ন করার সুযোগ দিবে। সেই ম্যান্ডেটের জন্যই আসলে নির্বাচন। এক্স্যাক্টলি। তো আমি ওইখানে আসতেছি, পরিকল্পনা জানতে চাওয়া, রোডম্যাপ জানতে চাওয়া, সরকার কি করতে চায় বা সরকারকে পরামর্শ দেওয়া, এগুলো কোনো কিছু আসলে অন্যায় না। এখন বিষয়টা হয়েছে যে নতুন যারা দল গঠন করেছে তারা মনে করছে যে আমরা তো সরকারে আছি। বাংলাদেশের একটি প্রবণতা হলো যে ক্ষমতার চেয়ার আসলে কেউ ছাড়তে চায় না। আমরা হাসিনাকে দেখেছি, মানে যে যাই
লঙ্কায় সেই হয় রাবণ। মানে ফেরেস্তাও যখন চেয়ারে বসে সে নাকি শয়তান হয়ে যায়, এক ধরনের প্রবাদ আছে আমরা শুনি, সেটা ছোট বড় যে কোনো চেয়ারই বলেন না কেন। তো এই জায়গা থেকে মূলত এই সমস্যা সংকটগুলো সৃষ্টি হয়েছে, যে নির্বাচন তারা আসলে বিলম্বিত করতে চাচ্ছে, যেহেতু ক্ষমতার ক্রিমটা তারা ভোগ করছে। সুতরাং মানে নির্বাচন যত বেশি আপনার দেরিতে দেওয়া যায়, তারা ওই ক্ষমতার স্বাদ বেশি ভোগ করতে পারবে এবং তাদের দলটা তারা গোছাতে পারবে। এই জন্য মূলত তারা চাচ্ছে নির্বাচনটা দেরিতে হোক। এখনো দলের নিবন্ধন নাই, তারা নিবন্ধনের আবেদন করবে, এর জন্য 3 মাস সময় চেয়েছে, কত কাজ। তো এই কাজগুলো শেষ করতেই তো 1 বছর লেগে যাবে। সুতরাং তারা কেন এত দ্রুত নির্বাচন চাইবে? তারা তো আগে তার দলের স্বার্থ বুঝবে, এই কারণে তারা আসলে নির্বাচন দেরি করতে চায়। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকটা মানে বুলেট পয়েন্টের মধ্যে একটা বিষয় হচ্ছে সংস্কার ইস্যুতে ঐক্যমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করতে রাজি। আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে যে জায়গাগুলোতে আসলে আমাদের সিমিলারিটি রয়েছে, সাদৃশ্য রয়েছে, সেখানে দলগুলো একমত হবে। তাহলে বিএনপির জায়গা থেকে যদি এই ঐক্যমত্যের ভিত্তিতে যদি তারা রাজি থাকে, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ বলেন, তারপর হচ্ছে সংস্কার প্রক্রিয়া বলেন, অথবা বিচারের বিষয়টিতে বলেন, সেখানে এই বিলম্বিত হওয়ার কারণটা কি? আসলে আমরা তো দেখলাম যে মধ্য জুলাইয়ে যখন আন্দোলন দানা বাঁধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা গুলিবিদ্ধ হচ্ছিল, সেখানকে বিশেষ করে চানখার পুলে আমি নিজে সেখানে সাক্ষী ছিলাম, মানে সেখানে ছিলাম। তো সেই জায়গাতে আজকে একটা মামলার 8 জনকে চার্জশিটভুক্ত করা হয়েছে এবং এটাই হচ্ছে প্রথম মামলা যেখানে সাবেক ডিএমপি কমিশনারকে প্রধান করে আরো 8 জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তাহলে এই যে আপনি যেটা বললেন যে বিচার খুব অল্প সময়ের মধ্যেও করা সম্ভব, অথবা বিচার পুরোপুরি শেষ করা না গেলেও করা সম্ভব, মানে শুরু করা সম্ভব। মানুষের যে আকাঙ্ক্ষা, বিশেষ করে 24শে জুলাই যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই বর্তমান সরকার আসলে বিচার প্রক্রিয়া বলেন বা অন্যান্য যে জায়গাগুলোতে কাজ করা উচিত ছিল সেগুলো কি করছে ঠিক মতন? আপনার কাছে কি মনে হয়? না, সরকার আসলে ঠিক মতন কাজ করতে পারছে না, কারণ একমাত্র প্রধান উপদেষ্টা যার উপরে আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা রয়েছে, বাকি উপদেষ্টা অনেককে নিয়ে নানান ধরনের বিতর্ক, সমালোচনা এবং আক্ষেপ রয়েছে মানুষের, যে এরা কিভাবে উপদেষ্টা হলো, যাদেরকে আমরা 14-15 বছরের আন্দোলন সংগ্রামে কখনো পাইনি, তারা কিভাবে উপদেষ্টা হলো। আমাদের প্রত্যাশিত, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটি হচ্ছে একটি জাতীয় সরকার, সবার অংশীদারিত্বের সরকার, কিন্তু সেটি করা সম্ভবপর হয়নি বা করেনি। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে যথেষ্ট যোগ্যদের মাধ্যমে সরকার গঠন করা সম্ভবপর হয়নি। যে সকল অযোগ্য ব্যক্তিদেরকে তিনি সরকারে অন্তর্ভুক্ত করলেন, উপদেষ্টা বানালেন, তাদেরকে আবার পরবর্তীতে পুনর্গঠনের মাধ্যমে সরিয়েও দেননি। তার মানে অযোগ্যদের মাধ্যমে তিনি এই সরকার চালাচ্ছেন, তিনি স্বীকার করেছেন, দায় স্বীকার করেছেন। তো সেই জায়গায় যাই হোক, প্রধান উপদেষ্টা তো দায় স্বীকার করেছেন বা স্বীকার গেছেন, এটি অনেক বড় একটি বিষয়। এখনো পর্যন্ত রাষ্ট্র যতটুকু চলছে তার ইমেজের উপরে, তিনি ব্যক্তি ইমেজের উপরে, তার সম্মানের উপরে এবং তার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, পরিচিতি, তার যে প্রাজ্ঞতা, সেটার উপরে। তো আমার মনে হয় শুধুমাত্র প্রধান উপদেষ্টার মাধ্যমে আসলে দেশটা খুব ভালোভাবে চলবে এটি না। যেমন ক্রিকেট খেলা একটি টিমের মাধ্যমে খেলতে হয়, আপনার একজন খেলোয়াড় যতই ভালো খেলুক না কেন, তিনি পুরো টিমকে জেতাতে এক্স্যাক্টলি, হয়তো ওই আপনার খেলোয়াড় তিনি বেশি রান করলে বা বেশি উইকেট নিলে তার একটা পুরস্কার, নিজস্ব একটা সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টাকে মানুষ প্রশংসা করছে, এটা তার জন্য পুরস্কার। বাকি কয়জন উপদেষ্টাকে মানুষ আপনার ওইভাবে প্রশংসা, মানে ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া সম্ভব কিন্তু টিম জেতা সম্ভব না। তো এই সরকারের ওই আমাদের প্রধান উপদেষ্টা ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন, কিন্তু টিমটা আসলে জিতাতে পারছে না। মানে রাষ্ট্রকে যেভাবে চালানো, যেমন গণহত্যার বিচার এত মানে আপনার লেন্দি হচ্ছে কেন, ঘাটতি নেই কোনো, এক্স্যাক্টলি। একটা কেন ট্রাইব্যুনাল 10টা করা যেত না? আপনি একটা ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে লাগবে 10 বছর, 10টা হলে কয় বছর লাগবে? 1 বছর লাগবে। তো হিসাবটা তো এইখানে 10টা আপনি কেন গঠন করছেন না? এছাড়া আওয়ামী লীগকে কেন আপনি নিষিদ্ধ করছেন না? সমস্যা কি? কাকে ভয় পাচ্ছেন? গণহত্যাকারী দল হিসেবে তো আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করা দরকার, দাবি আকাঙ্ক্ষা জনগণের মধ্যেই রয়েছে। এবং আপনি 1.5 বছরে আসলে কি করতে চান, প্ল্যানটা কি? 6 মাসের প্ল্যান কি? 3 মাসের প্ল্যান কি? এটি প্রকাশ করলে সমস্যা কোথায় আমি বুঝতেছি না। আপনি কোন তারিখে ইলেকশন করতে চান বললে সমস্যা কোথায়? সমস্যা তো নাই। আপনি ঠিক আছে 1 মাস বেশি লাগবে আপনার, বলেন, বলতেছেন না, অস্পষ্টতা রাখতেছেন, এইখানে সমস্যা। এইভাবে রাষ্ট্র ভালোভাবে চলতে পারে না, চলছেও না। জি, আমরা আরেকটি বিষয় আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আপনি ভারতের সাথে আমাদের এই 5ই আগস্টের পরে যে সম্পর্ক, আপনি জানেন যে
দুদেশের মধ্যে সম্পর্ক আসলেই মানে আক্ষরিক অর্থে খুব বৈরিতাপূর্ণ সম্পর্ক আমরা দেখছি। তো তারই প্রেক্ষাপটে আমরা বাণিজ্য যে সীমিতীকরণ বাংলাদেশের সঙ্গে বা ভারতের বাণিজ্য প্রায় এখন একটা তলানিতে পৌঁছেছে এবং পশ্চিমবঙ্গের বাজার অনেকটা যেটা বাংলাদেশের উপর ডিপেন্ড করতো সেটা কিন্তু অনেকটা ধসে পড়েছে। এবং তারই প্রেক্ষাপটে আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে এবং আজকের খবর হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে যে রেল করিডোরটা ছিল ভারতের সেই প্রস্তাবনা ছিল, চুক্তি হয়েছিল, সেই চুক্তির যে অর্থায়ন 5 লাখ কোটি রুপির যে প্রজেক্ট সেটাও তারা স্থগিত করলো। মানে এই মানে বাংলাদেশের উপর দিয়ে 3টা রুটে তাদের যে 7 সিস্টার রয়েছে, উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য রয়েছে, সেই 7 রাজ্যে আপনার ট্রান্সশিপমেন্ট অর্থাৎ রেলের যে মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা এবং এখান থেকে রসদ পাঠানোর যে প্রক্রিয়াটা সেটা কিন্তু তারা এই প্রক্রিয়া যাচ্ছে না। তাহলে এই যে আপনি তো শুরু থেকে বহুত আগে থেকেই মানে ইন্ডিয়া বিরোধী বা ভারত বিরোধী এক ধরনের রাজনীতির মধ্যে আপনারা রয়েছেন। আমি নিশ্চিত যে আপনিও বয়কট ইন্ডিয়া সঙ্গে ছিলেন, আপনাদের সংগঠনও ছিল। তো আমাদের ওই সময়কার আমরা দেখলাম যে মানুষের দাবি ছিল যে এই বাংলাদেশের ভিতর দিয়ে রেল করিডোর হতে দিবে না, মানুষের দাবি ছিল, সাধারণ মানুষের দাবি ছিল। আজকে তারা একটা কার্যত তারা স্থগিত করার ঘোষণা দিলেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে দেখেন, তারা যা মনে করছে যে হাসিনার সময় যে সকল চুক্তি করেছি এখন চাইলেও আসলে আগামীতে বিএনপি ক্ষমতায় আসুক বা গণ অধিকার পরিষদ বা জামাত বা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে ওইভাবে আমাদের চুক্তিগুলো বাস্তবায়ন করা সম্ভবপর নয় এবং তাদের জন্য নিরাপত্তা ঝুঁকি আছে। বাংলাদেশের বুকের উপর দিয়ে গণতন্ত্রের পক্ষে শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় ভারতের ট্রেন যাবে একটি আপনার অসাম্য চুক্তির মাধ্যমে, সেটি জনগণ মানবে না, সেখানে নিরাপত্তা ঝুঁকি থাকবেই। মানুষ ক্ষুব্ধ, জনগণ সেখানে নানান ধরনের ঘটনা ঘটাতে পারে। এটি আসলে ভারত বুঝতে পেরেছে যে আমরা যে অন্যায্য অসাম্য চুক্তি করেছিলাম, এই চুক্তি আসলে আর বলবৎ রাখা সম্ভবপর নয়। সেই জায়গায় তারা যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, এটি দরকার ছিল। বাংলাদেশ সরকারের উচিত ছিল এটি বাতিল করা। তো যাই হোক, এখন ইন্ডিয়া এই চুক্তি স্থগিত করেছে বা বাতিল করেছে, যেটাই করুক না কেন আমি মনে করি তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সাথে যতগুলো আরো গোপন চুক্তি আছে, অন্যায্য চুক্তি আছে, অসাম্য তার উপর ভিত্তি করে চুক্তি আছে, প্রত্যেকটা চুক্তি ভারতের নিজ থেকেই উচিত হবে বাতিল করা। কারণ কি, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার ওই চুক্তি আর বলবৎ রাখবে না। ওই চুক্তিতে আর আসলে ভারতকে ওইভাবে সবকিছু ছেড়ে দিবে, হাসিনা যেভাবে দিয়েছে যে আমি তো ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, বাংলাদেশে আর কোনো গভর্নমেন্ট এইভাবে ভারতকে ওই যা ইচ্ছা তাই দিতে পারবে না, সেই সুযোগটা নাই। এই গণ অভ্যুত্থান সেই সুযোগটা বন্ধ করে দিয়েছে। আপনি আসলে সঠিক কথাটাই বলেছেন। কারণ হচ্ছে আমরা দেখেছি যে এই 24-এর আগে ভারত বিরোধী যে প্রচারণা, সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ দেখেছি। তারা বলেছে যে বাংলাদেশের কাছ থেকে তারা যেভাবে শুষে নিচ্ছে, শোষণ করছে, বিশেষ করে আপনি জানেন যে ফারাক্কা বাদশাহ তিস্তা ইস্যুটি যেভাবে বছরের পর বছর ঝুলিয়ে রাখছে, বাংলাদেশের একটা অংশকে তারা মরুভূমি করে দিয়েছে। এরপরেও যখন আমাদেরকে পানি না দিয়ে তারা যখন উপর দিয়ে রেল চালিয়ে যাবে, এই বিষয়টি আসলে সাধারণ মানুষ হিসেবে মানে কোনো মানুষ হিসেবে এটা সাধারণ চোখে দেখবে না এবং এটা মানার আসলে কথাও না। তো আমরা আরেকটি যদি বিষয়টি নিয়ে এখানে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে এনসিপি, আপনি জানেন যে নতুন একটা দল, 24 পরবর্তী যে নতুন দলটি হয়েছে, তারাও কিন্তু কয়েকদিন আগে নির্বাচনের বিষয়ে তাদের একটু ভিন্ন সুর ছিল এবং তারা জুনের বা সংস্কার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের পক্ষে তারা ছিলেন না। কিন্তু আজকে খবরে তারা দেখছি যে সংস্কার বাস্তবায়নে তারা কিছুটা মানে নমনীয় হচ্ছে আর কি, তারাও এক ধরনের ফ্লেক্সিবল পয়েন্টে চলে এসছে। তাহলে কি নির্বাচনের প্রস্তুতি কি সমস্ত দলের মধ্যে শুরু হয়ে গেছে কিনা? দেখেন, তারা যদি আসলে ঐক্যমতে না আসে বা অন্যান্য দল যা চায় সেক্ষেত্রে ছাড় দিয়ে হলেও একটি জাতীয় সনদ তৈরিতে সহযোগিতা না করে, তারা যদি মনে করে না আমরা যা চাই তাই হতে হবে, তাহলে দেশে একটি সংকট বাড়বে, একটি সমস্যা সৃষ্টি হবে। তো সেই জায়গায় তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা রাজনীতির মাঠে খুবই নতুন, খুবই নবীন, অনেক এক্সপিরিয়েন্স নাই, সেই জায়গা থেকে হয়তো আপনাদের ওই যে বয়সের একটা গ্যাপ, এই কারণে রক্ত গরম অনেক কথা বলতেছেন। বিপ্লব করা স্পিরিট মানে কি? স্পিরিট মানে তো ভাঙার পরে গড়া। 24-এর স্পিরিট আপনি ভাঙার পরে না গড়তে পারলে তো ওই ভাঙাটা ব্যর্থ, তাই না? সুতরাং আমরা হাসিনার সাম্রাজ্য ভেঙেছি, এখন জনগণের সাম্রাজ্য তৈরি করতে হবে। এখন যদি আপনি ওই তর্ক বিতর্ক, আপনার যে আকাঙ্ক্ষা,
এর বাইরে আপনি যেতে পারবেন না, অন্যের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবেন না, তাদের সেটা তো আকাঙ্ক্ষায় হতে পারে সম্মান না। জানাতে পারবেন তো না। আমার কথা হলো যে আপনাদের যে প্রস্তাবনা দিয়েছেন অন্য দলের সাথে যদি 50%ও মিল থাকে, 70%ও মিল থাকে, বাকি 50% ছাড় দেন। ওই 50% আপনি জনগণের কাছে যান, বলেন যে আমি আগামীতে ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করব। সুতরাং এনসিপি কে অবশ্যই নির্বাচনে আসতে হবে। নির্বাচনের বাইরে কোনো সমাধান নাই, হয়তো 1 মাস পরে বা 1 মাস আগে হবে, আপনাকে নির্বাচন দিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি নির্বাচনের বাইরে যেতে পারবেন? যাবেন না। তিনি তার ইমেজটা নষ্ট করবেন না। অনেকের আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু তার আকাঙ্ক্ষা নাই। ব্যক্তিগতভাবে তিনি ওই ক্ষমতার পূজারী নন। যদি হতেন তাহলে ওই যে সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলেই কিন্তু তিনি প্রধান উপদেষ্টা হতেন। তার উপরে আস্থা বিশ্বাস আমরা রেখেছি। হ্যাঁ, রাষ্ট্র ভালো মতন চলছে না সত্য, কারণ একজন ওই যে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে সব হয় না, বাকি টিমকে খেলতে হয়, বাকি টিম ফাংশন করতেছে না। আর সব থেকে বড় সমস্যা হলো যে আমাদের ভিতর ঐক্য এবং সংহতি ভেঙে পড়েছে, এটা একটা বড় কারণ। রাষ্ট্র ঠিক মতন চলছে না, সেক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলো তাকে সাহায্য করছে ঠিক মতন? সাহায্য তো করতেছে। রাজনৈতিক দলগুলো কি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন করেছে, যমুনা ঘেরাও করেছে, পতন দাবি করেছে? প্রত্যেকটা দল সরকারের সাথে বসছে। বসা মানে কি? সহযোগিতা করা, আলোচনা করা। সরকারকে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, পান্ডালীগ যখন বাধাগ্রস্ত করছে তখন কারা বাধা দিচ্ছে? ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ। তারাই তো আওয়ামী লীগকে প্রতিহত করছে। আওয়ামী লীগকে প্রতিহত করার একটা ফলাফল হলো এই অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগের পতনের ফলাফল হলো অন্তর্বর্তীকালীন সরকার। কারা পতন ঘটিয়েছে? এই সরকারের কয়জন উপদেষ্টা পতনের ভূমিকা রেখেছে? কয়জন রাস্তায় ছিল? আমরাই তো করেছি। এবং এই সরকার যারাই থাকুক না কেন তাদেরকে তো আমরাই বসিয়েছি। সুতরাং তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব, আমরা সেই দায়িত্ব পালন করছি। হ্যাঁ, তাদের ভুলগুলো, তাদের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি। সমালোচনা গণতন্ত্রের অংশ, আবার প্রশংসা করছি। সরকার যখন রমজানে আপনার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পারলো, আপনার বাজারের মাছের দাম বলেন, ডিমের দাম বলেন, পেঁয়াজের দাম, চালের দাম বা প্রত্যেকটা জিনিসের দাম মোটামুটি একটি সহনশীল পর্যায়ে ছিল, এখন নাই। আমরা ওই সময় সরকারের প্রশংসা করেছি। এখন সিন্ডিকেট আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে, আমরা সরকারের সমালোচনা করছি। সিন্ডিকেটের আপনার বুকে আঘাত করতে হবে, সিন্ডিকেটকে ধ্বংস করতে হবে। আমরা বলতেছি না আমাদের যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার আগে সমালোচনা করেছি, পরে প্রশংসা করি নাই। সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য। যে রাষ্ট্রে, যে দেশে, যে সমাজে, যে প্রতিষ্ঠানে সমালোচনা নাই, ওই প্রতিষ্ঠানে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে এখন যে দলগুলোর ভিতরে সমালোচনা আলোচনা আছে, ভালো তো। এখন এনসিপি বিএনপি সমালোচনা করছে, বিএনপি সংশোধিত হওয়ার বা নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছে। আবার বিএনপি যখন এনসিপি করছে তারা শুধরে নিচ্ছে। বেশি হলে সমস্যা, সেটার আবার সীমা রেখা থাকতে হবে। এই জন্যই বলছি সরকারেরও সীমা রেখা থাকতে হবে। সরকার আনলিমিটেড হলে, আনপ্লান্ড হলে সমস্যা। সরকারকেও রোডম্যাপ দেওয়া উচিত, পরিকল্পনা প্রকাশ করা উচিত, এবং পরিকল্পনার ভিত্তিতেই রাষ্ট্র সংস্কার ঐক্যমতের ভিত্তিতে হওয়া দরকার। জি, রাশেদ ভাই, আপনি যৌক্তিক বা একেবারে মানে শেষে যে কথাটা বললেন সেটাই আসলে বিষয়টা হচ্ছে এরকমই যে সীমারেখা যেমন থাকতে হবে তেমনি নিজের দিক থেকে আগ্রহ থাকতে হবে যে আমি শুধরাবো। ধন্যবাদ রাশেদ ভাই, আপনাকে এই সুন্দর আলোচনার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন আজকে আলোচনা। আমাদের সাথে ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা আলোচনা করলাম আসলে সরকারের ভুল ত্রুটি নিয়ে যেমন আলোচনা করলাম, তেমনিভাবে বললাম যে আমরা সরকারের সহযোগিতায় রাজনৈতিক দলগুলো যেভাবে রয়েছে সাধারণ জনগণ তাদের পাশে রয়েছে। আগামীতে নির্বাচিত সরকার যখন আসবে তখন এই দলগুলো তাদের নিজস্ব জায়গা থেকে ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা রাখছি এবং আগামীতে আলোচনা শোনার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।